নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বাংলার শিক্ষা ক্লাসরুমে সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আমি চিরঞ্জীব গাঙ্গুলি, সহশিক্ষক, বাংলা বিভাগ, হেয়ার স্কুল, কলকাতা। আজকে আমাদের পাঠ্য বিষয় ইলিয়াস, লেখক লিও টলস্টয়। নবম শ্রেণীর প্রথমের দিককার গদ্য ইলিয়াস। আমরা প্রথমে লেখক সম্পর্কে একটু জেনে নেব। রুশ সাহিত্য তথা বিশ্ব সাহিত্যের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক লিও টলস্টয়। ম্যাক্সিম গোর্কি তার সম্পর্কে বলেছিলেন, টলস্টয় নিজেই একটি পৃথিবী। তার লেখা ওয়ার অ্যান্ড পিস, আনা কারেনিনা শ্রেষ্ঠতম দুটি উপন্যাস, যা আজও সমানভাবে জনপ্রিয়। উপন্যাস, নাটক, ছোট গল্প সব ক্ষেত্রেই তার সমানভাবে অনায়াস যাতায়াত ছিল। ফরাসি বিপ্লবের পিছনে যে সকল সাহিত্যিকের অবদান ছিল, তাদের মধ্যে টলস্টয় অন্যতম। তার সাহিত্যে ফুটে উঠেছে রুশ বিপ্লবের আগের সমাজ এবং রাজনীতির পরিস্থিতির ছবি। সারা জীবন ধরে তিনি যা লিখে গেছেন তা প্রায় 100টি খণ্ডে বিভাজিত। জীবনে অনেকবার নোবেল পুরস্কারের জন্য তিনি মনোনীত হয়েছেন, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই পুরস্কার থেকে তিনি বঞ্চিত হয়েছেন। টলস্টয়ের 1828 সালের 9 সেপ্টেম্বর রাশিয়ার তুলা প্রদেশের ইয়াসনায়া পলিয়ানা নামে একটি গ্রামে তার জন্ম হয়। তার পুরো নাম ছিল লেভ নিকোলায়েভিচ টলস্টয়। তার বাবা ছিলেন কাউন্ট নিকোলাই টলস্টয় এবং মা মারিয়া টলস্টায়া। নিকোলাস, সের্গেই, দিমিত্রি লেভ, নিকোলাই এবং মারিয়ার এই 4 সন্তানের মধ্যে লিও ছিলেন সর্বকনিষ্ঠ। মাত্র 2 বছর বয়সে তিনি মাকে হারান এবং 9 বছর বয়সে তার পিতার মৃত্যু হয়। তখন আত্মীয় পরিজনেরাই 4 ভাইয়ের দেখাশোনার দায়িত্ব নিয়েছিলেন। পরবর্তীকালে টলস্টয় সোফিয়া অ্যান্ড্রেভনা ভেরোস নামে এক চিকিৎসকের কন্যাকে বিবাহ করেছিলেন। প্রথম জীবনে তাদের বিবাহ সুখের হয়েছিল, কিন্তু পরবর্তীকালে তার জীবনের নানা ঘাত প্রতিঘাত তার জীবনকে ক্রমশ দুর্বিষহ করে তোলে। আমরা দেখতে পাচ্ছি তার হস্তাক্ষর, যা সমগ্র পৃথিবীতে বিখ্যাত হয়ে আছে। আমরা আরও কিছু তার সম্বন্ধে দেখে নেব। রুশ ভাষায় তার যে নাম, তার যে বানান, সেটাও দেখতে পাচ্ছি। 28শে আগস্ট 1828 থেকে 20শে নভেম্বর 1910 পর্যন্ত তিনি বর্তমান ছিলেন। ওয়ার অ্যান্ড পিস, আনা কারেনিনা তার বিখ্যাত উপন্যাস, অনবদ্য উপন্যাস। 1902 থেকে 1906 সাল পর্যন্ত প্রতি বছর সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন। শান্তিতে নোবেল পুরস্কারের জন্য 1910 সালে মনোনীত হন, কিন্তু শেষ পর্যন্ত এই নোবেল পুরস্কার না পাবার বিষয়টি নোবেল পুরস্কার বিতর্কের একটি প্রধান কারণ ছিল। টলস্টয়কে রাশিয়ান সাহিত্যের অন্যতম ব্যক্তিত্ব হিসাবে বিবেচনা করা হয়। তার রচনায় তিনি দেখিয়েছেন প্রাক বৈপ্লবিক রাশিয়ার জীবন, ফুটিয়ে তুলেছেন সেই সময়ের পরস্পর বিরোধী পরিস্থিতি, যার মধ্য দিয়ে রুশ সমাজের বিভিন্ন শ্রেণী এবং বিভিন্ন স্তরের মানসিকতা প্রকাশিত হয়েছে।
তার বিখ্যাত বই আনা কারেনিনা 1878 সালে বই আকারে প্রকাশিত হয়। উপন্যাসটিতেও তৎকালীন সময়ের বাস্তবিকতা এবং পারিবারিক জীবনের ব্যক্তিগত অবস্থার প্রকাশ পেয়েছে। ছোট গল্প, বড় গল্প, উপন্যাস, নাটক, শিশু সাহিত্য, প্রবন্ধ, ডায়েরি, চিঠিপত্র এই সব কিছু মিলিয়ে এক বিশাল সম্ভারের স্রষ্টা তিনি। তার বিখ্যাত উক্তি, মানুষের জীবনে বেঁচে থাকতে হলে 3টে জিনিসের প্রয়োজন, তা হলো বই, বই এবং বই। পাঠ্য গল্পটি অর্থাৎ ইলিয়াস তার যে মূল রুশ ভাষা থেকে পরে সেটি ইংরাজিতে অনুবাদ করা হয় এবং তারপরে সেটি থেকে অনুবাদ করেছেন বাংলায়। আমরা দেখে নেব এই লিও টলস্টয় রচিত ইলিয়াস গল্পটি 23 টেলস নামক গল্প সংকলনের মধ্যে প্রকাশিত হয়েছিল। পাঠ্য গল্পটি অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। 23 টেলস চ্যাপ্টার 11 এর মধ্যে এটি অন্তর্ভুক্ত হয়। এই অবসরে আমরা এর ইংরাজি ভাষ্যটি একবার চোখ বুলিয়ে নেব। এরপর আমরা পাঠ্য অংশ শুরু করব এবং তার সাথে সাথে প্রয়োজনীয় অংশের ব্যাখ্যা বিশ্লেষণ করব। প্রথমে দেখব লিও টলস্টয় বর্ণনা করছেন একটি প্রদেশের কথা, উফা প্রদেশ। এই উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। আমরা যদি সেই মানচিত্রের দিকে তাকাই তবে দেখতে পারব সমগ্র পৃথিবীর মানচিত্রে এই উফা প্রদেশের অবস্থান এইখানে। আরেকটু যদি আমরা পুঙ্খানুপুঙ্খভাবে দেখি তাহলে এটি হচ্ছে তার পরিধি, এই উফা প্রদেশের পরিধি। এর স্থানাঙ্ক 54 ডিগ্রি 40 মিনিট উত্তর এবং 56 ডিগ্রি পূর্ব। দেশ রাশিয়া। এর প্রতিষ্ঠাকাল 1574 এবং এর যে নাগরিক অবস্থা, নগর, এই আখ্যা পায় 1586 সালে। উফা এই শব্দটির ইতিহাস অনেক প্রাচীন। প্রাচীন তুর্কি ও মঙ্গোলীয় ভাষায় ওপা বলতে বোঝায় উৎসর্গস্থল। এই শব্দটি প্রাচীন বাস্কির গোত্রগুলির মধ্যে আজও প্রচলিত আছে। কোনো বিশেষজ্ঞ মনে করেন যে ওপেই নামে একটি প্রাচীন বাস্কির গোত্র উফা নদীর মুখে উঁচু পাড়ে একটি পবিত্র উৎসর্গ স্থানের অধিকারী ছিল, যাকে তারা ওপা বলতো, ডাকত। এই নামটি উফা নদীর নাম এবং পরবর্তীকালে ওই গোত্রটির নাম এবং সবশেষে উফা শহরের নামের মূল উৎস। সেই উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। বাস্কির জাতি 1557 সালে এই বাস্কির জাতি অধ্যুষিত অঞ্চলটি মস্কোর রাজপুত্র শাসিত মহারাজ্যের অংশে পরিণত হয়। 1574 সালে রুশ সম্রাট বা জার চতুর্থ ইভানের আদেশে উফা ও বেলায়া দুটি নদীর মধ্যবর্তী একটি পেঁচানো অংশে বর্তমান উফা শহর যেখানে অবস্থিত সেখানে একটি দুর্গ নির্মাণ করা হয়েছিল। কাজান থেকে তিউমেন পর্যন্ত ও উরাল পর্বতমালা অতিক্রম করে একটি বাণিজ্যিক পথকে সুরক্ষা দেওয়ার জন্য এই দুর্গটি প্রতিষ্ঠা করা হয়েছিল। 1586 সালে উফা ওই বাণিজ্যিক পথের উপরে অবস্থিত গুরুত্বপূর্ণ একটি ছোট শহরের মর্যাদা লাভ করে, যেটা আমরা একটু আগেই জেনেছি, নগর এই মর্যাদা। এই লোকালয়টি আদিতে যে পাহাড়ের উপর প্রতিষ্ঠা করা হয়েছিল সেই পাহাড়ের নামে বসতিটির আদি নাম দেয়া হয়েছিল
তুরা তাও। 1700 শতকের মধ্যভাগে শহরটি একটি মর্যাদাবাহী নকশা বা কুলচিহ্ন অর্জন করে। এ সময় সামরিক বেসামরিক লোক মিলিয়ে উফার জনসংখ্যা ছিল প্রায় 1500। 1865 সালে উফা প্রশাসনিক অঞ্চলটি ওরেনবুর্গ প্রশাসনিক অঞ্চল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে উফাকে নতুন প্রশাসনিক অঞ্চলের রাজধানী বানানো হয়। পরবর্তীকালে 19 শতকের শেষ ভাগ থেকে ধর্মীয় এবং ভাষাগত ও সংস্কৃতিগত বিচিত্র জনগোষ্ঠী এখানে বাস করে। 2010 সালের রাশিয়ার জনগণনা অনুযায়ী উফার প্রায় অর্ধেক অধিবাসী রুশ, 28% তাতার এবং প্রায় 17% বাস্কির জাতির লোক। উফাতে রুশ ভাষা প্রধান হলেও বাস্কির ও তাতার ভাষাগুলিও প্রচলিত ছিল। 3টি ভাষাতেই দৈনিক পত্রিকা ও সাময়িকী প্রকাশিত হয়। বাস্কোরস্তান হল বাস্কির নামক একটি মুসলমান তুর্কি জাতির লোকদের জন্মভূমি, যারা রুশদের উপনিবেশ স্থাপনের আগে দক্ষিণ উরাল পর্বতমালা অঞ্চলটিতে আধিপত্য বিস্তার করত। যদিও বাস্কির জাতির লোকেরা বর্তমানে প্রজাতন্ত্রটির জনসংখ্যার মাত্র 1/3 গঠন করেছে, বাস্কির ভাষা আজও উফা নগরীর অলিতে গলিতে, গ্রামীণ অঞ্চলে এবং বেতারে শোনা যায়। আরেকটি নাম আমরা পেলাম ইলিয়াস। এই প্রত্যেকটি নামের সঙ্গে কিন্তু কিছু পৌরাণিক আখ্যান বা তাৎপর্য জড়িয়ে আছে। ইলিয়াস এই নামটি বাইবেলের এলিয়াহ নামের একটি রূপ, যার অর্থ প্রভু আমার ঈশ্বর। এর অর্থ শক্তিশালী প্রভু অথবা জিহোবা হলেন ঈশ্বরও হতে পারে। হিব্রু বাইবেলে এলিয়াহ হলেন একজন নবী, যাকে ইসরায়েলিদের এক ঈশ্বরের উপাসনার দিকে ফিরিয়ে আনার দায়িত্ব দেয়া হয়েছিল। কোরআনেও এলিয়াহের সংক্ষিপ্ত রূপ রয়েছে। এটি একটি জনপ্রিয় নাম। অনেক পদবিতে, অনেক সংস্কৃতিতে এটি একটি সাধারণ পদবি। এলিয়াস একটি শক্তিশালী নাম, যা এর ধারকদের মধ্যে শক্তি এবং নেতৃত্বকে বোঝায়, ঠিক যেমন এলিয়াহ নবী বলতে বোঝায়। গ্রিক নামের মধ্যে ব্যবহৃত হয়। এর স্ত্রীলিঙ্গ রূপ হল ইলিয়ানা। সেই ইলিয়াসের গল্প আমরা এখন পড়ব। ইলিয়াস সাধারণ পরিবারের সন্তান। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল, তখন সে না ধনী না দরিদ্র। 7টা ঘটকি, 2টো গরু, 20টা ভেড়া, এই তার যা কিছু বিষয় সম্পত্তি। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে উঠে আর সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। এখন আমরা যদি প্রাচীন এই জাতিগুলোর ইতিহাসের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো যে প্রাচীনকালে সম্পদ বিবেচনা করা হতো আজকের মতো এত অর্থনৈতিক সম্পদে সকলে বলীয়ান ছিল না। সুতরাং প্রাচীন যে জাতিগুলো, যেমন আর্য জাতির ক্ষেত্রেও এইটা সত্য, যে তাদের পশুপালন ছিল জীবিকা, এবং কত পরিমাণ তাদের এই সম্পদ আছে সেটা নির্ভর করত গো সম্পদ, ঘটক সম্পদ, ভেড়া সম্পদ ইত্যাদির সংখ্যা বিবেচনা করে। কারণ সেগুলোই ছিল তাদের
প্রধান জীবিকা এবং তাদের জীবন ধারণের উপায়। এর মধ্যে থেকে যেমন দুগ্ধজাত সম্পদ তারা আহরণ করত, তেমনি আবার বাড়িতে অতিথি এলে অতিথি আপ্যায়নে এই যে পশু সম্পদ সেগুলোর মাংস রান্না হতো। এইভাবে তাদের সুখে সমৃদ্ধিতে দিন যাপন করত তারা। ইলিয়াস ৩৫ বছর কঠোর পরিশ্রম করে। সম্পত্তির যদি একটা তুলনামূলক আলোচনা করা হয়, যে সম্পদ দিয়ে সে পিতার মৃত্যুর পর শুরু করেছিল তার জীবনযাত্রা, সেখান থেকে তার সম্পদ হয়ে দাঁড়ায় ২০০ ঘোড়া, ১৫০ গরু মোষ আর ১২০০ ভেড়া। তখন তিনি এবং তার স্ত্রী তারা একাকী এই বিশাল সম্পদকে পর্যালোচনা বা পরিচালনা করতে পারেন না। সেই কারণে ভাড়াটে মজুর রেখেছেন, তারা গরু এবং ঘোড়ার দেখাশোনা করে। অনেক স্ত্রী শ্রমিক বা মজুরের স্ত্রী, তারাও যাদেরকে মজুরানি বলা হয়েছে, তারা দুগ্ধ দহন করেন, কুমিস, মাখন, পনির তৈরি করে। সবই দুগ্ধজাত। এগুলো আমাদের জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িত, আমাদের প্রতিদিনের জীবনযাত্রার সঙ্গে। মোট কথা, ইলিয়াসের তখন খুব বলবোলাও, এবং যা হয়, একজন যদি সম্পদে বলীয়ান হয়ে যায়, সম্পদশালী হয়ে যায়, গ্রামের মধ্যে আশেপাশের সকলে তাকে ঈর্ষা করে। তারা মন্তব্য করে, ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুর অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। ধীরে ধীরে ইলিয়াসের সঙ্গে আশেপাশের সেই অঞ্চলের অনেক ভালো ভালো লোকের পরিচয় হতে লাগলো। অতিথি তার সঙ্গে দেখা করতে আসলো। সে যথোচিতভাবে অতিথি আপ্যায়ন করে, অতিথি সেবা করে, সকলকে স্বাগত জানিয়ে তাদের ভোজ্য পানীয় যা যা তাদের প্রয়োজন তার দ্বারা সেবা করে। যখনই আসুক, কুমিস, চা, শরবত আর মাংস সবসময় হাজির। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকীয় মারা হয়। এখন একটি শব্দ বারবার আসছে, কুমিস। আমরা একটু যদি দেখে নিই যে এই কুমিস আসলে কি জিনিস। অবশ্যই এটি দুগ্ধজাত এক ধরনের শরবত। ছবিতে তোমরা দেখতে পাচ্ছ যে কুমিস তৈরি করা হয়েছে, পাত্রে রাখা হয়েছে বা ছাঁকনিতে সেটা ছাঁকা হচ্ছে। আসলে দেখতে এরকম, কিন্তু এর অর্থের দিকে যদি আমরা তাকাই, কুমিস তুর্কি শব্দ কিমিস থেকে এসেছে। জেরার্ড ক্লাউসন উল্লেখ করেছেন যে কিমিস তুর্কি ভাষা পরিবার জুড়ে পাওয়া যায় এবং মঙ্গোলিয়ায় এই পানীয়টির আইরাগ বা কিছু অঞ্চলে তাকে অন্য নাম বলা হয়। ত্রয়োদশ শতকের ভ্রমণে পানীয়টিকে কসমস বলে অভিহিত করা হয়েছে এবং মঙ্গলদের মধ্যে এর প্রস্তুতির বর্ণনা বিশদভাবে রয়েছে। আরেকটু বিশদে যদি আমরা দেখতে পাই, দেখব কুমিস হলো কেফিরের মতোই একটি দুগ্ধজাত পণ্য, কিন্তু এটি তরল স্টার্টার কালচার থেকে উৎপাদিত হয়, যা ওই কেফির শস্য থেকে ভিন্ন। যেহেতু ঘোড়ার দুধে গরু বা ছাগলের দুধের তুলনায় বেশি শর্করা থাকে, তাই যখন সেটি গেঁজিয়ে তোলা হয় বা ফার্মেন্টেশন করা হয়, বিজ্ঞানে যাকে সন্ধান বলা হয়, তখন এই কেফিরের তুলনায় কুমিসে অ্যালকোহলের পরিমাণটা বেশি থাকে, যদিও সেটা অনেক সময় লঘু করে হালকা করা হয়। বিশ্বের যেসব অঞ্চলে এই কুমিস জনপ্রিয়, সেখানে ঘোড়ার দুধ খুবই সীমিত পণ্য হিসাবে রয়ে গেছে।
শিল্পস্তরের উৎপাদনে সাধারণত গরুর দুধ ব্যবহার করা হয়, অর্থাৎ ডেয়ারি শিল্প, সেখানে গরুর দুধই ব্যবহৃত হয়। এটি চর্বি এবং প্রোটিন সমৃদ্ধ, কিন্তু ঘোড়ার দুধের তুলনায় ল্যাকটোজ কম। গাজন করার আগে গরুর দুধকে বিভিন্ন উপায় শক্তিশালী করা হয়, সুক্রোজ যোগ করা হয়, আবার আরও নানা কৌশলে ঘোড়ার দুধের গঠন ভালোভাবে সেটি বোঝার জন্য একটা পরিবর্তিত ঘোলও অনেক সময় যোগ করা হয়। এইভাবে কুমিস নামক পানীয় তৈরি হয়। আর চা, শরবত, মাংস এগুলোর সাথে তো আমরা খুবই পরিচিত। ইলিয়াসের বাড়িতে যারা আসতেন তাদের সকলকেই বিশেষভাবে, তারা বাড়িতে অতিথি আসলে আমরা জানি তারা ক্ষুধায় কাতর অভিভূত হন, তাদেরকে প্রথমেই সেই অতিথি আপ্যায়ন, অতিথি সেবার জন্য এই সব পণ্যের ব্যবহার করা হয়। ইলিয়াসের সন্তান সন্ততি টলস্টয় বর্ণনা করছেন, 2 ছেলে 1 মেয়ে, সকলের বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। কিন্তু অবস্থার পরিবর্তনের সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে আরাম, আয়েশ, বিলাস এগুলো এমনভাবে মানুষকে অভিভূত করে যে এখন তারা আর সেই কাজ করে না, তারা আয়েশি হয়ে উঠেছে। বড়টি কোনো একটা ঝামেলা ঝঞ্ঝাটে মারামারিতে পড়ে মারা গেল। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো। পিতার আদেশ, ইলিয়াসের আদেশ সেই পরিবারে তার সন্তানদের মধ্যে আর মান্যতা পায় না। এবং 1 দিন 2 দিন যেতে যেতে এরকম হতে হতে আস্তে আস্তে ইলিয়াসের বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দেয়া হলো। ইলিয়াস তাকেও একটি বাড়ি দিয়েছিল, কিছু গরু, ঘোড়া এগুলোও দিয়েছিল, কিন্তু এগুলো দেওয়ার পরে ইলিয়াসের সম্পত্তিতে টান পড়ল। ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে অনেকগুলো মরে গেল। প্রতিদিন চিরদিন কারো সমানে যায় না। সম্পদ আহরণ থেকেও বড় কথা সম্পদ রক্ষণাবেক্ষণ, সেটি রক্ষা করা। ইলিয়াসের অনেক সম্পদ হয়েছিল, কিন্তু সন্তানদের মধ্যে মারামারি, হানাহানি, পৃথগান্ন হওয়া, দুর্ভিক্ষ, ভেড়ার পালে মরগ এসবের ফলে শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরে গেল। তারপর কিরবিজরা, যারা দুর্ধর্ষ জাতি হিসাবে চিহ্নিত আছে এবং মাঝে মাঝেই তারা লুটতরাজ করে, তারা ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে চলে গেল। ইলিয়াসের অবস্থা আরো খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা খারাপ হলো তত শরীরের জোর একটু একটু করে কমতে লাগলো। শরীর আর দেয় না। 70 বছর বয়স হয়েছে ইলিয়াসের। ইলিয়াস তার পশমের কোট, কম্বল, ঘোড়ার জিন এবং সবশেষে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশার একেবারে চরমে নেমে গেল। আমরা জানি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসে যে 76-এর মন্বন্তরের কথা বলা হয়েছে, সেখানেও বর্ণনা রয়েছে যখন মন্বন্তর হলো তখন প্রত্যেক মানুষ তার বাড়ির যে গবাদি পশু, গরু, মহিষ ইত্যাদি যা ছিল সেগুলোকে বিক্রি করতে লাগলো। তারপর কি করতে লাগলো? নিজের স্ত্রী, পুত্র তাদেরকে, সন্তান তাদেরকে বিক্রি করতে লাগলো। শেষ পর্যন্ত মন্বন্তরে এমন অবস্থা হয়েছিল যে সকলেই সকলকে বিক্রি করতে চায়, অর্থাৎ কেনার লোক আর সেখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। অবস্থান্তরে ইলিয়াসও তার এই সমস্ত সম্পদ আস্তে আস্তে বিক্রি করতে লাগলো, সর্বহারা হয়ে পড়ল। বৃদ্ধ বয়সে স্বামী এবং স্ত্রী অজানা লোকের বাড়িতে বাস করে, তাদের কাজ করে খেতে হতো।
যা তাদের ওই বৃদ্ধ বার্ধক্য অবস্থায় শরীরে যেটুকু শক্তি আছে সেটুকু শক্তি দিয়ে তারা সেই কাজ করে তারা খেত, অন্যের বাড়িতে কাজ করে খেত। আর সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল লোমের তৈরি কোট, টুপি, জুতো, বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাগী। বিতাড়িত পুত্র অনেক দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার জন্য তখন সেখানে কেউ নেই। এখান থেকে আমরা যদি একটু দেখি যে টলস্টয়ের জীবনবোধ, তিনি মনে করতেন যে সবাই নিজের বুদ্ধিতে সন্তুষ্ট, কিন্তু কেউ নিজের অবস্থার উপর সন্তুষ্ট নয়। প্রত্যেকে যে যে অবস্থায় থাকে সে অবস্থার থেকে আরো ভালো অবস্থায় থাকার চিন্তা ভাবনা করে। ইলিয়াসও সেই চিন্তা করত, কিন্তু ভাগ্যের পরিহাসে বা কৃতকর্মের বৈগুণ্যে তার অবস্থা পড়ে যায়। এই মন্তব্যটি খুব গুরুত্বপূর্ণ, যে আমরা দেখব গল্পের শেষে গিয়ে ইলিয়াস তার ভুল বুঝতে পারবে। এখন যে অবস্থায় তাকে সাহায্য করবার জন্য কেউ নেই, তখন মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। এই মোহাম্মদ শাহ নিজে ধনীও নয়, গরিবও নয়, তবে লোকটি ভালো এবং সে থাকতো সুখে। ইলিয়াস যেভাবে অতিথি যেরকম অতিথি বৎসল ছিল, ইলিয়াস যেভাবে অতিথি সেবা করত, সেই কথাগুলো স্মরণ করে এই মোহাম্মদ শাহের খুব দুঃখ হলো। ইলিয়াসকে তিনি বললেন, তুমি আমার বাড়িতে এসো, আমার সঙ্গে থাকবে এবং বুড়িকেও নিয়ে আসবে। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলিকে খাওয়াবে। শামসেমাগিও ঘটকিগুলোকে দুইতে পারবে, কুমিস তৈরি করতে পারবে। আবার সেই কুমিসের কথা খুবই জনপ্রিয় পানীয় ছিল। আমি তোমাদেরই দুজনের খাওয়া পড়া দেব, এছাড়াও যদি কখন কিছু লাগে তাও দেব, বলবে তাও দেব, সে ব্যাপারে আমি কোনো কার্পণ্য করব না। ইলিয়াস এই প্রতিবেশীকে এই সমস্ত শুনে প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে এবং তার স্ত্রী মোহাম্মদ শাহার বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। ভাড়াটে মজুর, যে মজুরের স্থায়িত্ব নেই, কিছু অর্থের বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে যাকে কিছুদিনের জন্য ঠিক করা হয়েছে, ভাড়া করা হয়েছে, কিন্তু এটা কোনো চিরস্থায়ী বন্দোবস্ত না, বা এর এই যে পরিশ্রমের কোনো স্থায়িত্ব নেই। সেইভাবেই তারা কাজ করতে লাগলো। কিন্তু তারা নিজেরা যেহেতু যৌবনে খুব পরিশ্রমী ছিল, তাই তারা অলস নয়, তারা সাধ্যমতো কাজকর্ম করত। এবং এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর খুব দুঃখ হতো। একসময় যে মানুষ সম্পন্ন ছিল, সেই মানুষ আজকে পরিস্থিতির চাপে, অবস্থার বৈগুণ্যে সে আজকে সাধারণ ভাড়াটে মজুরের পর্যায়ে চলে এসেছে। এটির মধ্য দিয়ে একটি অর্থনৈতিক ব্যবস্থার, প্রাচীন সমাজে একটি অর্থনৈতিক ব্যবস্থার সত্যতাও প্রমাণিত হয়, যে পুরনো যে সামন্ততান্ত্রিক সমাজ, সেই সমাজ আস্তে আস্তে ভেঙে যাচ্ছে এবং তার মধ্যে থেকে নতুন একটি সমাজ ব্যবস্থা, নতুন একটি পেশা উঠে আসছে। সেটি হচ্ছে এই মজুর শ্রেণী, যা পরবর্তীকালে শিল্প বিপ্লবের পর শ্রমিক শ্রেণীতে পরিণত হবে। আমরা এই গল্পের মধ্য দিয়ে এরই কিন্তু একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি। একদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তাদের বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিসে হাত দিল। সেই টলস্টয় বর্ণনাটি করছেন
গৃহে ঘরের মধ্যে যে পরিবেশে এই খাদ্য এবং পানীয় তারা গ্রহণ করছেন, কম্বলের মেঝে, তার উপর কুশন রয়েছে। কুশন হচ্ছে পিঠে একটু আরাম দেওয়ার জন্য এক ধরনের গদি বিশেষ, এবং অতিথিরা বাটি থেকে কুমিজ পান করতে করতে তারা গল্প করছিল। এমনই সময় চকিতে ইলিয়াস সেই সময় সেই দরজার পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ইলিয়াসকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন শ্রোতা যারা ছিলেন, অতিথি যারা ছিলেন, একজন বলছে, না আমরা দেখিনি, আমি দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখার কিছু আছে কি? মোহাম্মদ শাহ বলছেন, বিশেষত্ব এই যে একসময় সে এ তল্লাটের সবচেয়ে ধনী ছিল। নাম ছিল ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শুনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। ইলিয়াস এই যে নিজ প্রচেষ্টায়, একক প্রচেষ্টায়, পরিশ্রমে জীবনে এত সফলতা অর্জন করেছে, সেই কারণে তার নাম সেই সময় ওই গ্রাম ছাড়িয়ে ওই সমাজে ছড়িয়ে পড়েছিল। কিন্তু চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ, আজকে তার কিছুই নেই। আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দোহন করে। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করল। তার মনের মধ্যে যে আবেগ, ভাবাবেগ, সেটা বেরিয়ে আসলো, প্রকাশ ঘটল। ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, একজন উপরে ওঠে তো আর একজন তলায় পড়ে যায়। আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। তাহলে যে এরকম একটা জীবন কাটিয়ে এসছে, তার পক্ষে আজকে এই জীবনে অভ্যস্ত হওয়া, এই জীবনকে, এই কোনোভাবে জীবনকে ধারণ করা, বহন করে নিয়ে যাওয়া নিশ্চয়ই আজকে অত্যন্ত অস্বস্তিকর। তাই সে খুব বিষণ্ণ। মোহাম্মদ শাহ বলছেন, কি জানি খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কিন্তু কাজ করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞাসা করতে চাই আমি। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই একবার এদিকে এসো তো, তোমার বুড়িকেও সঙ্গে নিয়ে এসো। আমরা দেখতে পাচ্ছি এই মোহাম্মদ শাহের ইলিয়াসের প্রতি এবং তার স্ত্রীর প্রতি তার এমন একটা প্রচ্ছন্ন সম্ভ্রম ছিল, বোধ ছিল, যে তাকে যে সম্বোধন করছেন তিনি কিন্তু যথেষ্ট সেই সম্মানের সঙ্গে, এবং তার স্ত্রীকেও সেখানে আসতে বলছেন। এবং কেন ডাকলেন শুধুমাত্র এই প্রশ্নোত্তর পর্ব নয়, যে সৌজন্য অতিথিদের তিনি দেখিয়েছেন, সেই একাসনে বসে সেই সৌজন্যের ভাগিদার করবার জন্য ইলিয়াসকে বললেন, আমাদের সঙ্গে একটু কুমিস পান করবে, তোমরাও আসো, আজকে সকলে বসে আমরা একসঙ্গে কুমিস পান করি। আমরা যখন এখন বর্তমান জীবনে দেখি যে বাড়িতে অতিথি আসলে বাড়ির সদস্যরা সকলে আমরা একসাথে বসে চা পান করি ইত্যাদি, সেরকমই ব্যাপার। ইলিয়াস এবং তার স্ত্রী এলো। ইলিয়াসও অতিথি এবং গৃহস্বামীকে নমস্কার করলো। অতিথিদের যেমন সম্মান জানানো, গৃহস্বামীকেও প্রার্থনা করলো। তারপর দরজার পাশে এক কোণে বসলো। খুব সচেতনভাবে টলস্টয় তার এই বসার স্থানটি নির্দেশ করেছেন, এক কোণে বসলো, এবং তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে বসলো। পর্দা প্রথা তখন ছিল, নারীরা দিবালোকে সামনে আসেন না, তারা বিশেষত অচেনা আগন্তুকদের সামনে। বাড়ির কর্ত্রী যেমন পর্দার অপর পারে বসে আছেন, ইলিয়াসের স্ত্রীও সামসামাগি সেখানে গিয়ে বসলো। ইলিয়াসকে এক বাটি কুমিস দেয়া হলো। সে আবার অতিথি গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো, একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথিরা তাকে জিজ্ঞাসা করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ ও সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? এই পর্যন্ত বলার পর আমরা দেখি ইলিয়াসের উত্তর। ইলিয়াস হেসে বলল,
সুখ দুঃখের কথা যদি বলি, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না। এখানে ইলিয়াস একটা বাস্তব বোধ, বিশেষত মানুষের মধ্যে যে প্রচলিত বিশ্বাস আছে যে পুরুষ মানুষ হয়তো অনেক ক্ষেত্রে বাগাড়ম্বরের দ্বারা, যেহেতু সমাজে, সেই সময়কার সমাজে তারা বাইরে তাদেরই একচ্ছত্র অধিকার ছিল, তাই তারা হয়তো অনেকটা বাগাড়ম্বর করে অনেক কিছু বাড়িয়ে বলতে পারেন। সেই কারণে তিনি নিজে বলার দায়িত্ব নিলেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞাসা করুন, তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই, তার অন্তর এবং বাইরের মধ্যে কোনো ফারাক বা পার্থক্য নেই। তার কাছ থেকেই তার অন্তরের সত্যিটা জানা যাবে, কারণ তিনি তা গোপন করেন না। এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন। অতিথিরা তখন পর্দার দিকে, পর্দার অপর পারে বসে আছেন। ইলিয়াসের স্ত্রী বলল, আচ্ছা ঠাকমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। শামসেমাগি সেখান থেকে বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্র বাস করেছি, সুখ খুঁজেছি, কিন্তু কখনো পাইনি। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর, যখন আমাদের কিছুই নেই, তখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, বিশ্বাসের সঙ্গে কথাগুলি তিনি উচ্চারণ করলেন। সমগ্র জীবনব্যাপী সেই খ্যাপার পরশ পাথর খোঁজার মতো আমরা সুখের সন্ধানে ধাবিত হই, সুখ খুঁজে বেড়াই, কিন্তু সেই সুখকে কখনো আমরা জানি না সুখের প্রকৃত স্বরূপ কি, আমরা সেটি করায়ত্ত করতে পারি না। কিন্তু যখন সবকিছু তিনি হারিয়ে ফেলেছেন, যখন তার নিজের সম্বল বলতে কি, টলস্টয় লিখছেন যে তার সম্বল অত্যন্ত অল্প কটি জিনিস, যার মধ্যে আছে একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী শামসেমাগি। এই নিয়েই তিনি অবস্থান করছেন মোহাম্মদ শাহর বাড়িতে। সেখানে তাদের কিছুই নেই, ভাড়াটে মানুষের মতো তারা বেঁচে আছেন। তারা জানেন না যে আজকে কাজ করছেন, আগামী দিনে কাজটি থাকবে কিনা, কিন্তু এই অবস্থাতেও তারা সত্যিকারের সুখের সন্ধান পেয়েছেন এবং তারা বলতে চাইছেন যে আজ আর কিছুই চাই না। আমরা যদি যে টলস্টয়ের উক্তিটি আমরা দেখেছিলাম, গভীর জীবনবোধ থেকে যা উত্থিত, সবাই নিজের বুদ্ধিতে সন্তুষ্ট, কিন্তু কেউ নিজের অবস্থার উপর সন্তুষ্ট নয়। সন্তুষ্টি কখন আসবে সেটি আমাদের ভারতবর্ষে উচ্চারিত হয়েছিল, ইয়ো বৈ ভূমা তৎ সুখম নাল্পে সুখমস্তি ভূমৈব সুখং ভূমাত্বেব বিজিজ্ঞাসিতব্য ইতি ভূমানং ভগব বিজিজ্ঞাসা ইতি। সনত কুমার বলেছিলেন, ইয়ো বৈ ভূমা তৎ সুখম, যা অসীম, ভূমা যা বিরাট ব্যাপ্ত, তাই হচ্ছে সুখ, সুখের উৎস। অল্পে ন অল্পে নাল্পে সুখমস্তি, সসীমে কোনো সুখ নেই, সুখ কেবল অসীমের মধ্যেই। কিন্তু এই অসীম কি, তাকে বোঝার চেষ্টা করতে হবে। সেই বোঝার চেষ্টার জন্য বলা হচ্ছে, যা কিছু সীমাবদ্ধ তা তৃষ্ণার কারণ হয় আরো আরো আরো। অর্থাৎ যা আছে আমাদের, সেটির থেকে আমরা আরো কিছু বৃদ্ধি বা বেশির আকাঙ্ক্ষা করি।
যেটুকু আমরা পাই না কেন সেখান থেকে আরো বেশি কিছুর আমরা আকাঙ্ক্ষা করি। এরকম ভাবে যদি পুরো পৃথিবী কেউ অধিকার করে থাকে তবুও সে সুখী হতে পারবে না। তাহলে যা কিছুর মধ্যে এই সীমা আছে, যা কিছু সীমাবদ্ধ, তা হচ্ছে দুঃখ বীজম। শাস্ত্র তাকে বলছে দুঃখ বীজম। এগুলি সবই হচ্ছে দুঃখের বীজ, অসুখের বীজ। তাই যতক্ষণ পর্যন্ত এই সুখের অনুভূতি কিসে? আমাদের ইন্দ্রিয় দিয়ে। তাই তুমি যতক্ষণ ইন্দ্রিয় অভিজ্ঞতার সীমিত জগতে আবদ্ধ থাকবে ততক্ষণ তুমি কখনোই সুখী হতে পারবে না। তোমাকে ইন্দ্রিয় অভিজ্ঞতার বাইরে যেতে হবে। এই ইন্দ্রিয় অভিজ্ঞতার বাইরে যেতে গেলে সেটা ইন্দ্রিয় দিয়ে, সেই ব্যাপ্তিকে শুধুমাত্র ইন্দ্রিয় দিয়ে ধরা যায় না, তখন তাকে ধরতে গেলে লাগে অন্তরাত্মা। এবং তখনই সেই ভূমা অবস্থা অর্জন করা হবে। তখন সে অনুভব করতে পারবে তুমি যা চেয়েছিলে তার সবকিছুই পেয়ে গেছো। গীতায় যেমন বলা হয়েছে, এটি যে অর্জন করে এটি অর্জন করে কেউ কিছুই উচ্চতর বলে মনে করে না। এরপরে আর কিছু উচ্চতর হতে পারে না। রবীন্দ্রনাথ বলছেন, এই দুঃখই মানুষকে বৃহৎ করে, মানুষকে আপন বৃহত্ব সম্বন্ধে জাগ্রত সচেতন করিয়া তোলে এবং এই বৃহত্বেই মানুষকে আনন্দের অধিকারী করিয়া তোলে। আবার সেই উপনিষদের কথা, ভূমৈব সুখং নাল্পে সুখমস্তি, অল্পে আমাদের আনন্দ নাই। যে সত্যটা আজকে ইলিয়াস এবং সামসামাগী বুঝতে পেরেছেন। তারা জানেন, তাদের এই কথা শুনে অতিথিরা যার পর নাই বিস্মিত হয়ে গেছেন, অবাক হয়ে গেছেন যে এরকম অবস্থাতে কেউ সুখী থাকতে পারে। গৃহস্বামীও বিস্মিত হয়ে গেছেন। তিনি উঠে দাঁড়িয়েছেন, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকিয়েছে এবং এই অবস্থায় তারার মুখের কোনো ভাষা নেই। দুই হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্যি কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি, যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি। এই ধনী আসলে ইন্দ্রিয় দিয়ে অনুভূত যে সম্পদ বা ধন, তা কখনই মানুষকে সুখী করতে পারে না। কিন্তু আজ এমন সুখের সন্ধান আমরা পেয়েছি যে আর কিছুই আমরা চাই না। আবার তাকে প্রশ্ন করা হচ্ছে, কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? এইবার এক এক করে তিনি অশান্তির কারণগুলো বলছেন। বলছি, যখন ধনী ছিলাম বুড়োর বা আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কেন অশান্তি? কেন অশান্ত মন? কেন না, নানা রকম বিক্ষেপ তরঙ্গ। সংসার তো সমুদ্রের মতো, ঢেউ যায় আবার ঢেউ আসে। একটা ঢেউ গেলে মানুষে মনে করে কিছুটা সময় সে একটু বিশ্রাম নেবে, বিরাম নেবে, হাঁপ ছেড়ে বাঁচবে, আবার পরক্ষণে আরেকটা ঢেউ চলে আসে। তাই বলছে, এক মুহূর্তের জন্য আমার শান্তি ছিল না, কথা বলবার সময় নেই, অন্তরের কথা, নিজের মনের দিকে তাকানোর অবসর নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় নেই, দুশ্চিন্তারও অন্ত ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই যাতে লোকে নিন্দা না করে। আর কি, প্রত্যেক মুহূর্তে তারা যে সামাজিক স্থিতি, সামাজিক অবস্থা লাভ করেছিল, প্রত্যেক মুহূর্তে সমাজ নামক এই যে সংগঠন, তার ভয় যে তারা সবকিছুর মধ্যে দিয়ে সামাজিক হতে পারছে কিনা, সমাজ তাকে প্রশংসা করছে কিনা, সমাজ তাকে কোন চোখে দেখছে। সমাজ তো সবসময় সবাইকে সুযোগ সুবিধা সবকিছু দেয় না। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হতো। তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থে তাদের উপর কড়া নজর রাখি, সেও তো পাপ। তাহলে সবসময়
যারা মজুর, দিনমজুর, তারা কি করেন, মালিক শ্রেণী, শ্রমিক শ্রেণী বা এই মজুর যারা ছিলেন তাদের শ্রমকে তারা চুরি করেন। এ প্রাচীন কাল থেকেই সমাজ ব্যবস্থায় চলে এসেছে। উপযুক্ত পরিমাণে তার পারিশ্রমিক দেন না। রবীন্দ্রনাথের শাস্তি গল্প যদি তোমরা পড়ো, সেই শাস্তি গল্পে আছে দুঃখীরাম এবং ছিদাম তারা জমিদারের বাড়িতে গিয়েছিল জন খাটতে, উপযুক্ত পরিমাণে জলপানির পয়সা পায়নি, বাড়ি এসে রাগের মাথায় একটা চরম একটা অব্যবস্থা, অনর্থ করে বসে তারা। তাহলে এইটা নিয়ম, এটা সত্যি সেই সমাজ ব্যবস্থায়। তাই সবসময় তারা কঠোর নজর রাখতেন তারা যেন কম খেতে বেশি, কম খাটছে আর বেশি খেয়ে নিচ্ছে। অন্যদিকে দুশ্চিন্তা, এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা বা গরুর বাছুরটা নিয়ে গেল। ওই যে গো সম্পদ রক্ষণাবেক্ষণ, সেটাও একটা অন্যতম কাজ ছিল। কিংবা চড়ে এসে ঘোড়াগুলো নিয়ে সরে চলে গেল। রাতে ঘুমোতে যেতাম, কিন্তু ঘুমোবার উপায় নেই। মনে দুশ্চিন্তা ভেরি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো। সারা রাত ঘুম ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আরেকটা এসে মাথা চাড়া দিত, সমুদ্রের ঢেউয়ের মতো। দুশ্চিন্তা কিছুটা হয়তো সে স্থিমিত হয়ে গেল, পর মুহূর্তেই দেখা গেল আবার দুশ্চিন্তার তরঙ্গায়িত রূপ এসে তাকে চিন্তার মধ্যে, চিন্তার বেলাভূমিতে একেবারে আকুল করে দিচ্ছে। শীতের জন্য যথেষ্ট খড় মজুত আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে নানা রকম, সব ক্ষেত্রে মতানৈক্য, কোনো কোনো ক্ষেত্রে মতানৈক্য হয়, হ্যাঁ, ঐক্য থাকে না। সেই জন্য মতবিরোধ ছিল। সে হয়তো বলল এটা এভাবে করা হোক, আমি বললাম অন্যরকম ভাবে, ফলে ঝগড়া, সেও পাপ। এরকম নানা রকম পাপের বশবর্তী হয়ে তাদের জীবনযাত্রা একেবারে ওষ্ঠাগত ছিল। কাজেই এক দুশ্চিন্তা থেকে আর এক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আর এক পাপেই দিন কাটত। এই যে পাপ, সেটা কিন্তু তখন বুঝতে পারেনি। তখন তার উপলব্ধি ছিল সেই উট যেমন কাটা গাছ খায়, মুখে রক্তাক্ত হয়, মুখ রক্তাক্ত হয়, কিন্তু তবু তো কিছু পাচ্ছে না, মরুভূমির মধ্যে কাটা গাছকেই তার খেতে হয়। সেই সময় যে অবস্থায় ছিল, সেখান থেকে তার মনে হতো এগুলো তাকে অবশ্য কর্তব্য করতে হবে। কিন্তু আজকে সময়ের ব্যবধানে যখন প্রকৃত সুখের সন্ধান পেয়েছে, যখন সবকিছু হারিয়ে ফেলেছে, আর কিছু হারাবার ভয় নেই, সেই জায়গায় দাঁড়িয়ে বুঝতে পারছে যে এগুলো ছিল পাপ। তাহলে এক পাপ থেকে আর এক পাপে, এই চিন্তা রাশি, ভাবনা রাশির মধ্য দিয়ে সেই পাপেই দিন কাটতো। তাই সুখী জীবন কাকে বলে কোনো দিনই বুঝিনি, বুঝতে পারিনি। আর এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ শান্তির কথা বলি। ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি, কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই, লোকসান নেই। বাড়িতে এলেই খাবার ও কুমিজ পাই, শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। এই যে নিজের দিকে তাকানো, আত্মা বলে যাকে বলা হচ্ছে, আসলে হচ্ছে সেই নিজের মনের দিকে তাকানো। সেই অবসর খুঁজে পেয়েছে, সেটির অবসরে জানতে পারছে যে এতদিন ধরে কিভাবে সে সময় কাটিয়ে এসছে, এবং জীবনের প্রয়োজন, জীবনের চাহিদা আজকে একেবারে ন্যূনতম পর্যায়ে পৌঁছে গেছে। বলছে কিছুই না, শীতের দিনে কোট আছে, গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, আর ক্ষুধা এবং তৃষ্ণা যখন হয় সেই সময় খাবার পাই, পানীয় পাই, কুমিজ পাই। তাই এখন আমার অঢেল সময় ঈশ্বরের কথা আলোচনা করার, ঈশ্বরের কাছে প্রার্থনা করার। এইসব শুনে অতিথিরা হেসে উঠল। ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমরা যদি এই জীবনবোধ টলস্টয়কে কিভাবে অভিভূত করেছিল, তার এই
গভীর জীবন বোধ কিভাবে ছিল সেটা আমরা একটু দেখে নিই। টলস্টয়ের জীবনবোধ। টলস্টয় বিশ্বাস করতেন সরলভাবে জীবনযাপন। তিনি বিশ্বাসী ছিলেন মাস্টার দ্য আর্ট অফ সিম্পল লিভিং নীতিতে। অর্থাৎ তুমি নিজেই তোমার জীবন পরিচালনার নিয়ন্ত্রক হও, অন্য কিছুর হাতে ছেড়ে দেবে না। এবং টলস্টয়ের সবচেয়ে বড় মাপের অবদানগুলির অন্যতম এবং একই সাথে যেটা তার বিরক্তির উৎস, সেটা হচ্ছে জীবনের অর্থ সম্পর্কে তার প্রশ্নের উত্তর খোঁজার পিছনে অবিরাম লেগে থাকা। কিভাবে তাকে বাঁচতে হবে, কেন এবং কিভাবে তাকে বাঁচা উচিত, এবং তার অর্থ, বিত্ত, খ্যাতি কিসের কারণে, এই মানেটা তিনি সারা জীবন খোঁজ করেছেন। কখনোই এইসব প্রশ্ন করা থেকে তিনি বিরত থাকেননি। 1870-এর দশকে প্রথম দিকে এইসব প্রশ্নের উত্তর খুঁজে না পেয়ে তার প্রচণ্ড মানসিক বিপর্যয় ঘটেছিল। তখন তিনি প্রায় আত্মহত্যার মুখোমুখি গিয়ে দাঁড়িয়েছিলেন। এরপর নিজেকে জার্মান দার্শনিক শপেনহাওয়ার, বৌদ্ধ ধর্মীয় গ্রন্থ, বাইবেল ইত্যাদির মধ্যে ডুবে খ্রিস্টান ধর্মের এক বৈপ্লবিক অর্থ তিনি খুঁজে পান এবং বলা হয় এক ব্র্যান্ড তিনি ধারণ করেন, যেখানে তিনি ওই সব সংগঠিত যে ধর্মের বাতাবরণ বা ধর্মের যে কথাগুলো রয়েছে সেগুলোকে তিনি বাতিল করে দেন। সেগুলোর কথা তিনি আর নিজের মনে নিতে পারেননি। এমনকি যে অর্থোডক্স চার্চ পরিবেশে তিনি তার জীবনকে গড়ে তুলেছিলেন, সেখানকেও, সেই জীবনযাত্রাটাকেও তিনি আর প্রিয় বলে মনে করেননি, সেটাও তার চিন্তা থেকে বাতিল করে দেন এবং তিনি ঝুঁকে পড়েন এমন এক আধ্যাত্মিক জীবনের প্রতি যা বস্তুগত অনাড়ম্বর, বস্তুর দিক থেকে অনাড়ম্বর সেই জীবন। বিভিন্ন নেশা সেগুলো ছেড়ে দেন, নিরামিষভোজী হয়ে যান এবং অন্য সকলকে তিনি উৎসাহিত করলেন সরল এবং স্বনির্ভর জীবনযাপন করার প্রতি। তাহলে আমরা যদি ইলিয়াসের চরিত্রের সঙ্গে বা শামসেমাগের চরিত্রের সঙ্গে তারই জীবনবোধকে মিলিয়ে নিই, তাহলে দেখতে পারবো এই ইলিয়াসের জীবনের যে রদ বদল, ইলিয়াসের জীবনের যে পালা বদল, সেটা যেন কোথায় টলস্টয়ের জীবনের যে চিন্তাধারার বদল তাকেই যেন তুলে ধরেছে, প্রতিকায়িত করেছে। এবং সেই কারণেই টলস্টয় এই ইলিয়াস গল্পের মধ্য দিয়ে তার জীবনযাত্রাকে তিনি প্রকাশ করতে চেয়েছেন। বিভিন্ন অর্থ আমরা পড়ার সময় আলোচনা করেছি, সেই অর্থগুলো আমরা একটু দেখে নিতে পারি যেগুলো এখানে এসেছে, এই অর্থগুলো। এরপর আমরা দেখব জীবনের এই গল্পের শেষে তার যে উপলব্ধি এবং অতিথি ও মোহাম্মদ শাহের সঙ্গে যা তিনি ইলিয়াস যা শেয়ার করলেন। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। এই মানুষের জীবনের নানা বাঁক বদল, মানুষের জীবনের নানা বৈচিত্র্য রয়েছে, কিন্তু মানুষের জীবনের মধ্য থেকে সবথেকে যেটি উঠে আসে সেটি হচ্ছে মানুষের জীবনের বোধ। জীবনানন্দ বলছেন এই জীবনের বোধই হচ্ছে আমাদের মুদ্রা দোষ, যা আমাদের এক মানুষকে অপর মানুষ থেকে আলাদা করে দেয়। সেই বোধ মাথার মধ্যে কাজ করে এবং সেই বোধ কখনো কখনো আমাদেরকে চালিত করে। যে মুহূর্তে আমরা এই বোধের দ্বারা চালিত হই, সেই মুহূর্তেই আমরা তখন নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারি এবং আমাদের তখন নিজের একটা সেই জায়গা গড়ে ওঠে। সেই গভীর জীবনবোধে টলস্টয় আত্মবিশ্বাসী ছিলেন। যে টলস্টয়ের উক্তিটা দিয়ে আমরা আলোচনা মধ্য পর্বে এসেছিলাম, কেউ নিজের অবস্থার উপর সন্তুষ্ট নয়,
সেই নিজের অবস্থার উপর যখন তার সন্তুষ্টি আসে, তখনই সে বুঝতে পারে আমি কি ছিলাম আর আমার কি করা উচিত, আর আমি কোথায় এসে দাঁড়িয়েছি, এবং এই এসে দাঁড়ানোর যে ভিত্তিভূমিকে তখন সে যথার্থভাবে খুঁজে পেতে চায়। আর খুঁজে পেলেই তখন সে নিজেকে উপলব্ধি করতে থাকে তার জীবনের পরিপূর্ণ আনন্দবোধ। আমরা যদি এই গল্পের নামকরণের দিকে একটু দেখি, গল্পের নামকরণ এখানে চরিত্র কেন্দ্রিক। ইলিয়াস এই চরিত্রের নামে গল্পের নামকরণ হলো। তা গল্পের প্রধান চরিত্র ইলিয়াস। ইলিয়াস সাধারণ গৃহস্থ, বাস্কি, কিন্তু তার এই কাজকর্মের প্রতি নিষ্ঠা, প্রেরণা, কঠোর পরিশ্রম, তার মধ্য দিয়ে তার যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রায় সে গল্পের প্রথম থেকে শেষ পর্যন্ত তার যে জীবনযাত্রা, সেখানে সে এক এবং অনন্য থাকছে। এবং গল্পের শেষে গিয়ে যখন মোহাম্মদ শাহ তাকে জীবন বোধটি জানাতে বললেন, সে তার স্ত্রীর কাছে, সে নিজে বলল না, কিন্তু তার স্ত্রীর মুখ থেকে সেইটি উচ্চারিত করালো। সুতরাং আমরা দেখি যে গল্পের প্রতিটি ঘটনাই কিন্তু কোনো না কোনোভাবে ইলিয়াসের সঙ্গে সম্পৃক্ত, ইলিয়াসের সঙ্গে যুক্ত। তাই ইলিয়াসের ব্যক্তিগত ট্র্যাজেডি রয়েছে, সেই ট্র্যাজেডিকে অতিক্রম করে সুখের সন্ধানে আত্ম উপলব্ধি এবং ঈশ্বর অনুসন্ধানের পথে তার যে যাত্রা, সেটাই এই ইলিয়াসের মহৎ জীবন দর্শনে উদ্ভাসিত হয়েছে। এবং এর মধ্যে দিয়ে ইলিয়াস এই গল্পের ক্ষেত্রে একটি অনবদ্য ভূমিকা নিয়েছে। আমরা আবার একটু টলস্টয়ের জীবন এবং সাহিত্য যদি আমরা দেখি, আরো কয়েকটি ধারণা তার মধ্যে ছিল। এক তো আমরা দেখলাম সরলভাবে জীবনযাত্রা। তিনি মনে করতেন, টলস্টয় মনে করতেন যে প্রত্যেকেই বিশ্বকে বদলে দেওয়ার চিন্তা করে, কিন্তু নিজেকে বদলানোর চিন্তা কেউ করে না। ইলিয়াস এই নামকরণটি কেন তাৎপর্যপূর্ণ বা নামকরণটি কেন গুরুত্ব পেয়েছে, গল্পের শেষে গিয়ে দেখব ইলিয়াস নিজেকে বদলে দিয়েছে। তাই ইলিয়াস একটি অনন্য চরিত্র। অন্যান্য সকল চরিত্রের মাঝখানে ইলিয়াস পৃথক এক স্পষ্ট জগতের অধিবাসী। সে নিজেকে বদলে দিয়েছে, যেটা টলস্টয়ের ভাবনা চিন্তা ছিল, যে শুধুমাত্র অন্যকে বদলে দেয়া না, বিশ্বকে বদলে দেয়া না, নিজেকে বদলে দেয়া। আরেকটি তার ভাবনা ছিল মনকে মুক্ত রাখা। মনকে সকল রকম, আমাদের মন নানা রকম পাশে আবদ্ধ থাকে, সেই অর্থ, খ্যাতি, যশ, প্রতিপত্তি, এরকম নানা ধরনের আমাদের আকাঙ্ক্ষা থাকে, প্রার্থনা থাকে, তার মধ্যে মন নিজেকে হারিয়ে ফেলে। কিন্তু তিনি বলছেন, টলস্টয় বলছেন, মনকে মুক্ত রাখতে হবে। কিপ অ্যান ওপেন মাইন্ড, মনকে মুক্ত রাখুন। আর কি? আর হচ্ছে অন্যের অনুভূতির সঙ্গে একাত্মতা, যেটাকে আমরা সমানুভূতি বলি, শুধু সহানুভূতি না, সমানুভূতি। টলস্টয় ছিলেন এই ঊনবিংশ শতাব্দীর যারা এমপ্যাথিক অ্যাডভেঞ্চারার তাদের মধ্যে অন্যতম। কেন অন্যতম? তিনি অস্বাভাবিক মাত্রায় তার জীবনে অন্যান্য লোকের মতো বা অনুভূতির সাথে একাত্মতা প্রকাশের দৃঢ় ইচ্ছা প্রদর্শন করেছে। এটি তার নিজের মতো করে অনুভূতি এবং ব্যাপকভাবে অন্যদের থেকে সেটি আলাদা ছিল। 1861 সালে সার্বদের মুক্তি এবং রাশিয়া জুড়ে যে কৃষক সম্প্রদায়ের আন্দোলন হয়েছিল, সেই ব্যাপক আন্দোলনের পর টলস্টয় শুধু কৃষকদের প্রচলিত পোশাকই পরতেন না, সেই সাথে তাদের এস্টেটে কৃষি শ্রমিকদের সাথে থেকে তাদের মতোই তিনি কাজ করতেন। তাহলে একজন সাহিত্যিক, তিনি কৃষকের মতোই জীবনযাপন করছেন, তাদের সঙ্গে এক হয়ে গেছেন। নিজে লাঙল চালাতেন, নিজে হাতে কৃষকদের ঘর মেরামত করে দিতেন। তাই এই যে বোধ, এই বোধ তাকে অন্যদের থেকে আলাদা রেখেছিল। টলস্টয় এই মতবাদেও বিশ্বাসী ছিলেন যে
মেক ডিফারেন্স, নিজেকে একটু ভিন্নতর বা আলাদা করে দিন, আর 5টা চরিত্রের ভিড়ে হারিয়ে যাবেন না। তার মধ্যে যখন প্রবল সংশয় হয়েছিল, তিনি বিখ্যাত লেখক ইভান তুর্গেনিভকে একটা চিঠিতে লিখেছিলেন, আমি সাহিত্য চর্চার যোগ্য নই, তাই আমি লিখব না। কিন্তু তুর্গেনেভ খুব সস্নেহে তাকে জবাব দিয়েছিলেন, কি আর বলবো, আমি তো অতীত, আমাকে ভাঙিয়ে তো আর তোমার চলবে না, কিন্তু তুমি তো ভবিষ্যৎ, তোমাকে না ভাঙিয়ে আমার চলবে কি করে? সুতরাং লেখো, তুমি লেখা ছাড়া আর কিছুই করতে পারবে না। সেই লেখার ফসলই এই ইলিয়াস গল্পের মধ্য দিয়ে আমরা পেয়েছি, এবং তার মধ্যে থেকে আমরা দেখতে পাচ্ছি যে জগতে সেই ভূমার প্রতি, বৃহতের প্রতি একটা প্রচ্ছন্ন স্নেহ, একটা প্রচ্ছন্ন ভালোবাসা যেন তিনি প্রকাশিত করেছেন। আন্তরিকভাবে তিনি চেয়েছেন প্রত্যেক মানুষ তার স্বরূপকে উপলব্ধি করুক, প্রত্যেক মানুষ সরলভাবে জীবনযাপন করুক, প্রত্যেক মানুষ তার নিজের অন্তরাত্মার প্রতি দৃষ্টিপাত করুক, তার মধ্য দিয়ে সে নিজের জীবনবোধে উন্নীত হোক। সাহিত্য আমাদের কি দেয়? সাহিত্য আমাদের কখনো সেই ঘরকন্নার ব্যবস্থা বা আমাদের ভাত ডালের ব্যবস্থা করে সবসময় দেয় না, কিন্তু আমাদের মানসিক বোধকে উন্নীত করে। টলস্টয় এই বিশ্বাসী ছিলেন, এবং সেই কারণে তিনি মনে করেন যে এ সবই সত্য এবং পবিত্র গ্রন্থে এই সব কিছু লেখা আছে। অতিথিরা যা শুনে বিস্ময় প্রকাশ করেছিলেন। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা, এই জ্ঞান অন্ধকার থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসে। আমরা তিমির হননে অগ্রসর হয়ে আমরা তিমির বিনাশী, আমরা তো তিমির বিলাসী নই, জীবনানন্দ লিখছেন। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসল। গল্প শেষ হলো, কিন্তু তার ভাবনা শেষ হলো না। এই ভাবনা গল্পের চরিত্র অতিথি থেকে পাঠকের মধ্য দিয়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। প্রত্যেক মানুষ তার এই জীবন বোধ সম্পর্কে ভাবতে থাকবে। সেটাই এই গল্পের উপজীব্য বিষয় এবং সেটাই লেখকের অন্বিষ্ট। এর মধ্য দিয়ে এই ইলিয়াস গল্পের আলোচনা শেষ হলো। নমস্কার।